আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সচিবালয়ে আনসার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, উভয় পক্ষের বেশ কয়েকজন আহত। রাতারাতি সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা, জনগণকে ধৈর্য ধরার আহ্বান। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের কাজ করতে দেন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নয়। আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব, কিন্তু আমাদেরকে ঘেরাও করে এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমাদের কাজে বাধা দেবেন। এবং রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, সাকিব মিরাজের দুর্দান্ত বোলিংয়ের পর সাদমান জাকিরের আত্মবিশ্বাসী ব্যাটিং। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ে ঘেরাও করা আনসার সদস্যদের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাত 9:30টার দিকে সচিবালয় এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। ছাত্র জনতার প্রতিরোধের মুখে আনসাররা পিছু হটে। যাযাবর মিন্টুর রিপোর্ট। চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সকাল থেকে সচিবালয় ঘিরে রাখে প্রায় 1,500 আনসার সদস্য। এতে সচিবালয়ের ভেতরে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক এবং কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে রাত 9টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে প্রায় 1000 খানিক শিক্ষার্থী সচিবালয় এলাকায় যায়। তাদের সঙ্গে জনতাও যোগ দেয়। আনসার সদস্যরা ছাত্র জনতাকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষের ঘটনায় আনসার সদস্য, শিক্ষার্থী ও সাংবাদিক সহ অন্তত 40 জন আহত হয়। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এক পর্যায়ে আনসার সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। রাত 10:15টায় সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত 10:20 সচিবালয়ের ভেতর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বেরিয়ে আসেন। পর্যায়ক্রমে উপদেষ্টা নাহিদ ইসলাম সহ সচিবালয়ের অবরুদ্ধ কর্মকর্তারাও বেরিয়ে আসেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছ থেকে দাবি আদায়ে বুধবার আন্দোলনে নামে আনসার সদস্যরা। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। যে স্বপ্ন নিয়ে স্বৈরাচার সরকারের পতন করেছে ছাত্র জনতা, সেই স্বপ্ন পূরণে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে দেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেছেন, দুর্নীতি ও গণতন্ত্রহীনতার মতো যে চ্যালেঞ্জ রেখে গেছে গত সরকার, তা গ্রহণে তার সরকার প্রস্তুত। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন, হত্যা ও গুমের মতো ঘটনা এদেশে আর ঘটবে না। অন্তর্বর্তী সরকার কখন বিদায় নেবে তা জনগণের উপরই ছেড়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা। নীলাদ্রি শেখরের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রথমেই জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণ করে বক্তৃতা শুরু করেন। উদাহরণ তুলে ধরে বলেন, যে সরকারের পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, সেখানে শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং, আইন শৃঙ্খলা, শেয়ার বাজার ধ্বংস করে বাক স্বাধীনতা, মানবাধিকার ও ভোটাধিকার হরণের মতো ঘটনা ঘটেছে। আমাদের লক্ষ্য একটাই, উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন
অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা এক পরিবার, আমাদের এক লক্ষ্য। কোনো ভেদাভেদ যেন আমাদের স্বপ্নকে ব্যাহত করতে না পারে, সেজন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। যদিও দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা, 15 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বতসম চ্যালেঞ্জ রেখে গিয়েছে, কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত। আজ আমি সরকারের পক্ষ থেকে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করতে আপনাদের সামনে এসেছি। শুধু আমি বলবো, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। ছাত্র জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে। নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা হতে ব্যাহত হবে। জুলাই আগস্টে হতাহতের ঘটনা তদন্তে জাতিসংঘের তদন্ত দল বাংলাদেশে এসেছে জানিয়ে শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন এবং তাদের সহযোগিতায় গণহত্যা ফাউন্ডেশন করার কথা জানান ডক্টর ইউনূস। বলেন, এমন বাংলাদেশ গড়তে চান যেখানে গুম খুনের মতো ঘটনা ঘটবে না। যারা এসবে জড়িত তাদেরও বিচার হবে। দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাবকে গুম নির্যাতনের কাজে লাগিয়ে তাদের কলঙ্কিত করা হয়েছে। তারা দেশের গৌরব। তাদেরও কিছু অতি উৎসাহী সদস্যের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত দেখতে চাই না। আমরা অপরাধীদের চিহ্নিত করতে চাই এবং তাদের শাস্তি দিতে চাই, যেন ভবিষ্যতে কারো হুকুমে দেশপ্রেমিক কোনো বাহিনীর, পুলিশের, র্যাবের কোনো সদস্য হত্যাকাণ্ড, গুম ও অত্যাচারে জড়িত হওয়ার সাহস না করে। তাদের কাছে হুকুম যত বড় কর্তৃপক্ষের কাছ থেকে আসুক না কেন, তারা তা উপেক্ষা করবে। ভবিষ্যতে উপরওয়ালার হুকুমে এমন ঘৃণ্য কাজ করতে বাধ্য হয়েছে, এমন ব্যাখ্যা কারো কাছে গৃহীত না হয়, তার ব্যবস্থা করা হবে। এই সরকার কখন যাবে তা জনগণের উপর ছেড়ে দিয়ে প্রধান উপদেষ্টা জানান, প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে প্রস্তুত রাখা হবে। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয়, আমরা কখন যাব। তারা যখনই বলবে আমরা চলে যাব। ডক্টর ইউনূস বলেন, ব্যাংকিং খাতকে দুর্নীতিমুক্ত, বিচার বিভাগকে দলীয় প্রভাবমুক্ত, আইন শৃঙ্খলা বাহিনীকে জনমুখী ও জবাবদিহিতামূলক, অবাধ তথ্য প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে। বন্যা দুর্গতদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথাও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। গত কয়েক ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টি না হওয়ায় মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এখনও ফেনী সদর এলাকা থেকে পানি কমলেও নতুন করে কিছু ইউনিয়নে পানি ঢুকছে। কিছু এলাকায় ত্রাণ সরবরাহ করলেও দুর্গম এলাকায় পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ সহায়তা। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। বন্যায় দেশের 11 জেলায় এখনও প্রায় 10 লাখেরও বেশি পরিবার পানিবন্দী, আর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 52 লাখ মানুষ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফেনী জেলায়। আমার গরু ছাগল, মানে ঘরে ফার্নিচার সব শেষ হয়ে গেছে, আল্লাহ দিলে সব শেষ হয়ে গেছে। 3টা মেয়ে কোনখানে আছে আমি তা বলতে পারি না। পানির স্রোতের নিচে না কনানে বাঁচি আছে ওইটাও জানি না। ফেনী জেলা প্রশাসক জানিয়েছেন, সোনাগাজী ও দাঙ্গনভূঞার অবস্থা এখনও ভয়াবহ। 8 লাখ মানুষ পানিবন্দী। বন্যায় মৃতের সংখ্যা ও নিখোঁজের তথ্য জানতে বিভিন্ন কর্মকর্তারা কাজ করছেন বলেও জানান তিনি। প্রাথমিকভাবে বন্যায় পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়া উপজেলার
মানুষজন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফেনী সদর, সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলাও কিন্তু বন্যা কবলিত হয়। আজ পর্যন্ত আনুমানিক এই জেলায় 8 লক্ষ মানুষ দুর্যোগের শিকার হয়েছে। দুর্গম এলাকা হওয়ায় ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া ও সোনাগাজীর বেশিরভাগ এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি। ওদিকে কোনো ত্রাণ সামগ্রী পৌঁছাইতেছে না, হেলিকপ্টার করে আছে 3 দিন পরে হালকা খাবার দিছে, যা যথেষ্ট না। 7 দিন হয়েছে আমি কোনো কথা বলতে পারতেছি না, বোনের কোনো খোঁজ খবর পাইতেছি না। খানা পাইতেছে না মানুষ, খানা অনাহারে মারা যাবে অনেক মানুষ। ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় সীমান্তবর্তী অঞ্চল এবং ত্রিপুরার অভ্যন্তরীণ এলাকায় বৃষ্টি না হওয়ায় পানি কমছে মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রাম জেলায়। সুব্রত গাইন, চ্যানেল আই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে $5 বিলিয়ন ঘুষের অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলেছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টেস্কি। এত বড় অঙ্কের ঘুষ লেনদেনের অভিযোগ তোলাকেই পাগলামি বলে আখ্যায়িত করেন তিনি। অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা বলেন রাষ্ট্রদূত। ডক্টর সালেউদ্দিন বলেছেন সরকার কালো টাকা তৈরির সুযোগ বন্ধ করে দেবে। রিজভি নেওয়াজের রিপোর্ট। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দুই দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে অর্থ উপদেষ্টার বৈঠক। সচিবালয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফাবের নেতৃত্বে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা আর শেরেবাংলানগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অফিসে ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টেস্কি আলাদা আলাদা বৈঠকে তাদের সরকারের অবস্থান তুলে ধরেন। $5 billion. It's a big amount. Of course, and how it can be done? To give to somebody $5 billion when the construction is just a little bit our credit, it was $11.38 billion. So do you think that we are so much crazy to give $5 billion to somebody? This rumor was prepared before the elections which were held in January 2024. Yes, it was prepared before the elections in December. এর আগে জাতিসংঘের সহযোগী সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। কালো টাকা আর জেনারেট করতে দেওয়া হবে না, কালো টাকা পারলেই তো কালো টাকা হবে এবং বাইরের টাকা পাচার বন্ধ হবে, আর বাইরে যে পাচার করেছে সেটা ফিরে আনা সেটা মাধ্যমে এটা কাজ করছে। এই জন্য আইনি সহায়তা লাগে সুবিধাটা কি স্যার অব্যাহত থাকবে? কোনটা মানে বাজারে যেটা দেওয়া হয়েছে সেটা আমি বাজেট নিয়ে এগুলো আমাদের বাজেটটা কি রিভিউ করবো, কতটা ইসে করবো, তাই না? এগুলো আমি একটা বলে দিলাম, অন্যরা হচ্ছে করবে, তা আপনি এটা বলে দিলেন, আরো রিকোয়েস্ট আছে তো বাজেট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে $5 বিলিয়ন ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এরই মধ্যে বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছে রাশিয়া সরকারের সংস্থা রোসাটম। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে প্রথমবার রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক টেস্ট জিতল বাংলাদেশ। সব মিলিয়ে নবম ও দেশের বাইরে পঞ্চম দেশের বিপক্ষে টেস্ট জয়ের রেকর্ড করল লাল সবুজরা। পঞ্চম ও শেষ দিনে সাকিব মিরাজদের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে 146 রানের স্বাগতিক পাকিস্তান গুটিয়ে গেলে 30 রানের সহজ টার্গেট পেরিয়ে জয়োল্লাসে মাতে টাইগাররা। আদিল আহমেদ শানের রিপোর্ট। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের জন্য বাংলাদেশের টার্গেট 30 রানের। কোনো উইকেট না হারিয়ে যা হেসে খেলে পার করে ইতিহাস গড়েছেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। সাদা পোশাকের সবচেয়ে বড় 10 উইকেটের জয় এটাই প্রথম টাইগারদের। 2000 সালে টেস্টে স্ট্যাটাস পাওয়ার পর নবম প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতল টিম টাইগার্স। একই সঙ্গে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকাকে টপকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 6 নম্বরে উঠে এলো শান্ত, মুশফিক, সাকিবরা। এর আগে রাওয়ালপিন্ডিতে পঞ্চম ও শেষ দিনে সফরকারীদের বিপক্ষে 94 রানে পিছিয়ে ও 9 উইকেট হাতে নিয়ে দিন শুরু করে অধিনায়ক শান মাসুদের পাকিস্তান। টাইগার বোলারদের দাপটে প্রথম সেশনে 5 উইকেট হারায় স্বাগতিকরা। ওপেনার আব্দুল্লাহ শফিক 37 ও রিজওয়ানের 51 রান করেও শেষ পর্যন্ত ইনিংস বাঁচাতে পারেনি পাকিস্তানের। দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদি মিরাজের ঘূর্ণিতে দ্বিতীয় সেশনের দ্বিতীয় ইনিংসে পাকিস্তান অল আউট 146 রানে। মিরাজ 4টি এবং সাকিবের শিকার 3 উইকেট। নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেটোরিকে টপকে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ 706 উইকেট এখন দেশের অলরাউন্ডার সাকিবের দখলে। জবাবে জাকিরের 15 এবং সাদমানের 9 রানের অপরাজিত ইনিংসে দেশের বাইরে পঞ্চম কোনো দেশের বিপক্ষে জয়োৎসব টিম টাইগার্সের। সব মিলিয়ে 143টি টেস্ট খেলে 20তম টেস্ট জিতল বাংলাদেশ।
ভারত এবং সাউথ আফ্রিকা ছাড়া অন্য সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে লাল সবুজরা। রাওয়ালপিন্ডির একই ভেন্যুতে 30শে আগস্ট পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট বাংলাদেশের। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আরো যা থাকছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা নিহত হওয়ার ঘটনার জবাবে এই হামলা চালায় তারা। হামলার কয়েক ঘন্টা পরে লেবাননেও পাল্টা হামলা চালায় ইসরায়েলি সেনারা। এ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর সব আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় 71 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 40,405 জনে। এদিকে মিশরে গাজার যুদ্ধবিরতির আলোচনার কোনো অগ্রগতি হয়নি বলে সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে। এমনকি যুদ্ধবিরতির আলোচনার মধ্যে হামাস প্রতিনিধিরা রাজধানী কায়রো ত্যাগ করেছেন। কোটা সংস্কারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রিকশা চালক সুজন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার রাতে সিএমএম কোর্টে পুলিশ তাকে 10 দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার ঘটনায় লালবাগ থানার মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়াদ অ্যাডমিরাল মোহাম্মদ সোহেলকে 7 দিনের এবং চকবাজার থানার অপর হত্যা চেষ্টা মামলায় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবার কৃষি সংবাদ। রংপুর চিনিকল বন্ধ থাকলেও নানা কারণে গাইবান্ধায় নতুন করে আখ চাষ বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘমেয়াদী এ ফসল আবাদে ব্যয় ও রোগবালাই কম হওয়ায় আগ্রহী কৃষকেরা। পার্শ্ববর্তী জয়পুরহাট চিনিকল ও স্থানীয়ভাবে আখের গুড় প্রস্তুতকারকদের কাছে উৎপাদিত আখ বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। গাইবান্ধার প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে তাফিমুল ইসলাম রিপোর্ট। জেলার একমাত্র রাষ্ট্রায়ত্ত ভারী শিল্প রংপুর চিনিকল দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও গাইবান্ধায় থেমে নেই কৃষক পর্যায়ে আখ চাষ। চিনিকল বন্ধের কারণে বিগত কয়েক বছরে আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিলেও আবারও নতুন করে আখ চাষের আবাদ বৃদ্ধি পেয়েছে। আখের চাষের অবস্থা তখন আলু লাগায়, আলুটা হওয়ার পরে তখন ভেতরে আখ লাগালো, আখটা বড় হয়ে গেল, আলুটা তুলে ভালো তুলে ওই মাটিটা সার সুর দিয়ে বড় করে। গতবারের তুলনায় আখের দাম একটু বৃদ্ধি করে দিছে, যার জন্য এখন আখ চাষ করে একটু হলেও কৃষকেরা স্বাবলম্বী হচ্ছে। 200 মন আখ হয়, সেখানে 70-80 হাজার টাকা 60,000 টাকা বিক্রি হচ্ছে হয়। এই জন্যে এখন কৃষক সবাই এখন এই আখের উপরে একটা নিচ্ছে আর কি। কৃষক বলছেন অনুকূল আবহাওয়ায় আখ আবাদে রোগবালাই ও পোকামাকড় আক্রমণ কম হওয়ায় উৎপাদন ব্যয় কমে আসছে। আর সেই সাথে আখের মূল্য বাড়ায় বর্তমানে আর্থিকভাবে লাভবান হবেন তারা। 13-14 মাসের খেত বেচিলে বন্ধ বেশি টাকা পাওয়া যায়, একবারে পাওয়া যায়। আলু আসছিল, আলুর মধ্যে লাগাছিলাম খুশির। এলাকায় যে কোনো কিষাণ মেশিন দিয়ে রস বাইর করে বিভিন্ন বাজারে গুড়জাত করে বিক্রি করা হয়। এ কারণে দিন দিন আখ চাষটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নানা জাতের আখ চাষে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছেন স্থানীয় কৃষি বিভাগ। চিনি যে আখ দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে চিনিটাই, অর্থাৎ মানুষ যে আখটা কিনে খায় এইটার প্রতি বেশি আগ্রহী হচ্ছে। একটা আখের দাম যখন 20 টাকা করে হয় তখন তার বিঘা প্রতি অনেক লাভ হয়, এই কারণে তারা বেশি বেশি আগ্রহী হচ্ছে। আখের চাষ বৃদ্ধি করতে বন্ধ রংপুর সুগার মিল চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় কৃষকদের। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। এবার দেখবেন প্রকৃতি সংবাদ।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে স্বাভাবিকের চেয়ে সাগরের পানির উচ্চতা বেড়েছে। উচ্চ জোয়ারে ভাঙনের কবলে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এতে হুমকিতে দেশের বড় পর্যটন শিল্প। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চললেও তা কাজে আসছে না। জাতীয় সম্পদ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগের তাগিদ পরিবেশবিদদের। সারোয়ার আজম মানিকের রিপোর্ট। সাগরের নীল জলরাশি আর পাহাড়ি সৌন্দর্যে ঘেরা কক্সবাজার সমুদ্র সৈকত। সারা বছরই দেশ বিদেশের পর্যটকে মুখর থাকে বিশ্বের এই দীর্ঘতম সৈকত। তবে জলবায়ুর বিরূপ প্রভাবে হুমকিতে সৈকত সহ জাতীয় অর্থনীতিতে অবদান রাখা এই পর্যটন খাত। উত্তাল হয়ে ওঠা সমুদ্রের তীব্র স্রোতে নাজিরার টেকটেকি টেকনাফ পর্যন্ত সৈকতের বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। পানি বাড়ি দিয়ে উপরে চলে আসতো, আবার সে গতি চলে যেত, একদম আমরা কি স্টেডিয়ামের মতো মাঠ হয়ে যেত পানিটা। এখন যে ভাঙাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে পানির যে গতিবেগ সেগুলো বন্ধ করার সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় পয়েন্টে। দেশের অন্যতম এই পর্যটন শিল্প রক্ষায় সৈকতে বৃক্ষরোপণ সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ সচেতন নাগরিক সহ পরিবেশবিদদের। এটাকে রক্ষা করার জন্য একটা উচ্চ পর্যায়ের প্রযুক্তি ব্যবহার করে কিভাবে রক্ষা করা যায় এটা এখন চিন্তা ভাবনার সময় এসছে। আমরা প্রতি বছর বালু দিয়ে ভরাট করি, আবার কিছুদিন পরে এটা ফুটো হয়ে যায়, আবার বালুগুলো বেরিয়ে যায়, এভাবে ভাঙন সৃষ্টি হয়। ভাঙন রোধ করা যাচ্ছে না। এই ভাঙন রোধ করার জন্য টেকসই একটা প্রযুক্তি কিভাবে উদ্ভাবন করা যায় এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। ভাঙন রোধে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রধান কারণের মধ্যে হচ্ছে জলবায়ু পরিবর্তন, তাপমাত্রার বৃদ্ধির ফলে বিশ্ব উষ্ণায়নের ফলে উচ্চ জোয়ারের কারণে এই সাগরের যে ঢেউয়ের আঘাতটা প্রচণ্ডভাবে আঘাত করছে সাগর পাড়ে। অতীতেও এরকম ভাঙন ছিল যেটা আরও বড় হয়ে গেছিলো, সেক্ষেত্রে জিও টিউব দিয়ে বেশ ভালো সুফল পাওয়া গেছে। দেখা গেছে যে কিছু বালিও জমা হয়েছে এবং পরিস্থিতির ক্রমে উন্নতি হচ্ছিল। কিন্তু এই গত 3-4 দিন আগে একটা জলোচ্ছ্বাসে টিউবগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা নতুন করে টিউব দেওয়ার ব্যবস্থা করছি। পরিবেশ প্রতিবেশ রক্ষার পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখতে পর্যটন খাত রক্ষণাবেক্ষণের আহ্বান সবার। প্রতি বছর বর্ষা মৌসুমে ভাঙনের কবলে পড়ে কক্সবাজার সমুদ্র সৈকত সহ সৈকতের নানা পয়েন্ট। তাই এ ব্যাপারে গবেষণার মাধ্যমে প্রাকৃতিক উপায়ে ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব দিয়েছেন পরিবেশবিদরা। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর।